আসসালামু আলাইকুম। নবম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় আর্থিক ভাবনা। এই অধ্যায়টির গত পর্বে আমি এই পর্যন্ত আলোচনা করেছি। এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি ধাপ 1 নিয়ে আলোচনা করেছি, এবার ধাপ 2। ধাপ 2 এর এখানে বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, এরপরে এগুলো বিষয় পড়বা। এরপরে ধাপ 3, ধাপ 3 এর এখানকার এই বিষয়গুলো পড়বা। এরপরে ধাপ 4 এর বিষয়গুলো পড়বা। এরপরে বিনিয়োগ কোথায় করব, এখানে একটি ছবি রয়েছে, এই ছবিটি দেখে নিবা। এরপরে ধাপ 5 এর এখানের এই বিষয়গুলো পড়বা। এর অপর পৃষ্ঠায় একটি ছক রয়েছে, আমি সরাসরি ছকে চলে আসতেছি। ছক 1.5 বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেকলিস্ট। এখানে ক্রমিক, তারপরে প্রশ্ন, এরপরে উত্তর, এরপরে মন্তব্য যদি থাকে। এখানে প্রথম প্রশ্নটি হলো, বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে কি না। তাহলে এর উত্তর হচ্ছে না, আমি এখানে না দিয়েছি। এরপরে 2, বিনিয়োগ আয়ে প্রত্যাশার সঙ্গে প্রকৃত প্রাপ্তির পার্থক্য কতটুকু। এখানে প্রকৃত প্রাপ্তির পার্থক্য হচ্ছে 50,000 টাকা। 2 বছরে 1,50,000 টাকা, কিন্তু প্রাপ্ত মুনাফা 1 লক্ষ টাকা। এটি আমি দিয়েছি মন্তব্য, তাই 50,000 টাকা এখানে ঘাটতি। এরপরে বর্তমান বিনিয়োগের সময়কাল কোন পর্যায়ে রয়েছে, 2 বছরে রয়েছে। এখানে দেখো কি করছি, 1,50,000 বিয়োগ 1 লাখ, তাহলে হচ্ছে কি 50,000 টাকা। এটা হচ্ছে যে কি মন্তব্য। এরপরে অন্য কোনো খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে কি। এর উত্তর হচ্ছে হ্যাঁ, সুযোগ রয়েছে। এরপরে 5 নম্বর প্রশ্নটি হলো, বেশি বা অধিক আয় করার জন্য যে খাত চিন্তা করা হচ্ছে তার ঝুঁকিমাত্রা বর্তমান বিনিয়োগ ঝুঁকিমাত্রা অপেক্ষা কতটুকু বেশি। তাহলে অধিক, বেশি, এর উত্তর হচ্ছে। এরপরে হচ্ছে 6 নম্বর প্রশ্ন হলো, পরিবার অতিরিক্ত আয়ের জন্য বাড়তি ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত কি না। এর উত্তর হচ্ছে হ্যাঁ, ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত। এরপরে 7, নতুন খাতে বিনিয়োগের সময়কাল বর্তমান বিনিয়োগের সময়কাল অপেক্ষা কতটুকু বেশি বা কম। তাহলে 5 বছর হচ্ছে বেশি। এরপরে হচ্ছে, বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নিতে কি পরিমাণ আর্থিক ক্ষতি হবে। 80,000 টাকা আর্থিক ক্ষতি হবে, আমি এই বিষয়টি দিয়েছি। এরপরে 9 নম্বর প্রশ্নটি হলো, বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নেওয়ার ক্ষতি পুষিয়ে নতুন খাতে বিনিয়োগ লাভজনক হবে কি না। এর উত্তর হচ্ছে হ্যাঁ, লাভজনক হবে। এভাবে এখানে এই ছকটির উত্তর করবা। এরপরে এখানে একটি একক কাজ রয়েছে। একক কাজটির এখানে বলা হয়েছে, পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির ধাপ 1 থেকে 4 অনুসরণ করে তোমার পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করো। পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার কাজটি যথাভাবে সম্পূর্ণ করো। এখন এই একক কাজটির উত্তর যেভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই একক কাজটির উত্তর শিটে। এই একক কাজটি 4টি ধাপে করতে হবে। প্রথম ধাপের জন্য এখানে একটি ছক তৈরি করতে হবে। ধাপ 1, পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণের চেকলিস্ট। এখানে ছক তৈরি করবা, ছকটির প্রথমে দিবা ক্রম, এরপরে প্রশ্ন, এরপরে উত্তর, এরপরে মন্তব্য যদি থাকে। মানে বইয়ের ধাপ 1-এ যেরকমভাবে আছে এরকমভাবেই একটি ছক তৈরি করবা। প্রথম নম্বর প্রশ্ন আমি দিয়েছি, নিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক আয় কত। 4,56,000 টাকা দিয়েছি। এরপরে অনিয়মিত উৎস থেকে পরিবারের বার্ষিক অর্থপ্রাপ্তি কত, 50,000 টাকা। আর মন্তব্য এখানে আমি দেইনি। এরপরে এখানে 3, পারিবারিক স্থাবর সম্পদের পরিমাণ কত, যদি থাকে 3% জমি। এরপরে 4, পারিবারিক অস্থাবর সম্পদের পরিমাণ, ব্যাংকে জমা টাকা, অন্যের কাছে পাওনা ইত্যাদি কত, যদি থাকে তাহলে 5 লক্ষ টাকা। এরপরে 5 নম্বর প্রশ্ন দিয়েছি, বার্ষিক পারিবারিক ব্যয় কত আবশ্যক যা করতেই হবে। এখানে হচ্ছে 3,80,000 টাকা। এরপরে 6, বার্ষিক পারিবারিক ব্যয় কত আকস্মিক মাঝে মাঝে করার প্রয়োজন হয়, এটা হচ্ছে 15,000 টাকা। এরপরে 7, বার্ষিক সঞ্চয়ের পরিমাণ কত, 1 লক্ষ টাকা। এরপরে 8, বিনিয়োগযোগ্য অর্থের ওপর পরিবারের নির্ভরশীলতা কেমন, নেই। এরপরে 9, বিনিয়োগের আয় থেকে পরিবারের ব্যয় নির্বাহ করা হবে কি না, না। এরপরে আছে যে পরিবারের আর্থিক দায়ের পরিমাণ কত, এখানে নেই। এভাবেই ধাপ 1-এর জন্য একটি ছক তৈরি করে উত্তর করবা। এরপরে ধাপ 2, ধাপ 2-এর এখানে আমাদের পরিবারের বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য হলো পারিবারিক সম্পদের প্রবৃদ্ধি ঘটানো। এরপরে ধাপ 3, আমাদের পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি ভালো এবং বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো সম্পদ বৃদ্ধি।
তাই আমাদের পরিবারের গ্রহণযোগ্য ঝুঁকিমাত্রা বেশি হবে। যেহেতু আমাদের পরিবারের আর্থিক চাহিদা কম, তাই আমাদের দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে হবে। এরপরে ধাপ 4। ধাপ 4-এর এখানে উপরের ধাপগুলোর ফলাফলের ভিত্তিতে এবং পাঠ্য বইয়ের বর্ণিত বিভিন্ন ধরনের সুযোগের তত্ত্ব ছক বিশ্লেষণ করে এই ধাপে আমাদের বিনিয়োগের উপযুক্ত খাত নির্বাচন করতে হবে। আমাদের পরিবারের জন্য উপযুক্ত বিনিয়োগ খাত হলো স্থাবর সম্পদে বিনিয়োগ, অর্থাৎ স্বর্ণ, জমি বা ফ্ল্যাট ক্রয় করা। এভাবেই এখানে 1 থেকে 4টি ধাপ অনুসরণ করে এই কাজটির উত্তর করবা। এভাবে এই একক কাজটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার ধাপ 5 যথাভাবে সম্পাদন করে তোমার অনুভূতি ব্যক্ত করো। এখন এখানে অনুভূতি লিখতে হবে, আর এখানে কি করতে হবে, পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার ধাপ 5টা তৈরি করতে হবে। এখন পারিবারিক ব্যবস্থাপনার ধাপ 5 কিভাবে তৈরি করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিখি। ধাপ 5। ধাপ 5-এর এখানে বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেকলিস্ট। এই কাজটি করার জন্য একটি ছক তৈরি করবা। ছকটির প্রথমে ক্রম, এরপরে প্রশ্ন, এরপরে উত্তর। এখানে 1 নম্বরে আমি দিয়েছি বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে কি? এর উত্তর হচ্ছে হ্যাঁ। এরপরে 2, বিনিয়োগ আয়ে প্রত্যাশার সঙ্গে প্রকৃত প্রাপ্তির পার্থক্য কতটুকু? পার্থক্য নেই। এরপরে 3, বর্তমান বিনিয়োগের সময়কাল কোন পর্যায়ে রয়েছে? প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এরপরে 4, অন্য কোনো খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে কি না? হ্যাঁ, রয়েছে। এভাবেই ধাপ 5 এর উত্তর করবা। ধাপ 5 সম্পূর্ণ হয়ে গেলে এখানে অনুভূতি লিখতে হবে। অনুভূতির এখানে লিখবা আমার অনুভূতি। পারিবারিক বিনিয়োগ পরিকল্পনার সব কয়টি ধাপ যথাভাবে অনুসরণ করার পর আমার খুবই ভালো লাগছে। অভিভাবকের সহায়তায় আমার পরিবারের জন্য যে বিনিয়োগ পরিকল্পনাটি করেছি তা যথার্থ হয়েছে। পরিকল্পনাটি সঠিকভাবে বাস্তবায়ন হওয়ার ফলে আমার মনে বেশি আনন্দ অনুভূত হচ্ছে। এভাবেই এখানে এই কাজটির উত্তর করবা। এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় হলো এই অধ্যায়ের সর্বশেষ কাজ সমূল্যায়ন। সমূল্যায়নের এখানে প্রথমেই বলা হয়েছে তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো। এখানে যা লিখবা উত্তর। আমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় যেসব দিককে বিশেষভাবে নজরে রাখি তা হলো 1, প্রয়োজন, যা ইংলিশে হচ্ছে নিডস। এরপরে 2, চাওয়া, ওয়ান্টস। এরপরে সঞ্চয়, সেভিং। এরপরে 4, নিরাপত্তা, ইন্স্যুরেন্স। এভাবেই এখানে 1 নম্বর প্রশ্নটির উত্তর করবা। এরপরে এখানে বলা হয়েছে ধরে নাও তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন। মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবিলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে? এখানে যা যা লিখবা আমি দিয়েছি বিভিন্ন ধরনের কাপড় দোকানে রাখা। এরপরে দোকানে যেন অবশ্যই অগ্নি নির্বাপক সরঞ্জাম রাখে। এরপরে প্রসার বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দেওয়া খুবই জরুরি। এরপরে তার দোকানের জন্য সে একটি বীমা করে রাখতে পারে। এরপরে কাপড়ের দাম ও মানের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে এভাবে এই কাজটির উত্তর করবা। এরপরে এখানে এই অধ্যায়ে নতুন যা শিখেছি এখানে যা লিখবা আয় ব্যয়ের ওপর পারিবারিক বাজেট করতে পেরেছি। এরপরে জমি বা ফ্ল্যাট সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট ও জমি ক্রয়ের ক্ষেত্রে কি কি করণীয় তা শিখেছি। এরপরে সঠিক বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা করতে শিখেছি। এভাবেই এখানে এই কাজটির উত্তর করবা। এরপরে শিক্ষকের মন্তব্য এখানে নিয়ে নিবা। তাহলে এই ছিল প্রথম অধ্যায় আর্থিক ভাবনা এর সম্পূর্ণ উত্তর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।